আমরা যদি বাম দিকে যাই তাহলে হলো বান্দরবন, সেটা হচ্ছে 22 কিলোমিটার। সোজা গেলে কক্সবাজার 94, টেকনাফ হচ্ছে 173 কিলোমিটার। সো আমরা যেহেতু লামা দিয়ে বান্দরবন ঢুকবো, তো সেই জায়গা থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে সোজা। জোস একটা রাইডিং ফিলিংস আমাদের, সবগুলো বাইক একসঙ্গে বায়োজিৎ লিংক রোডে আছি। পাহাড়গুলো আসলে এত সুন্দর কেন? পাহাড় বায়োজিৎ লিংক রোডে যতবারই আসি ততবারই আসলে মুগ্ধ হয়ে যায় শুধু পাহাড়ের সৌন্দর্য দেখে। যতবারই আসবেন পাহাড়ের প্রেমে পড়ে যাবেন, বায়োজিৎ লিংক রোডের প্রেমে পড়ে যাবেন। আর একেবারে পারফেক্ট একটা টাইমিং হয়েছে যে এই বায়োজিৎ লিংক রোডে আসছি, ভোরের আলো এবং ভোরের যে কোমল বাতাস সেটাই আসলে ফিল করতে পারছি। চট্টগ্রামের মানুষজন এত বেশি মিশুক এবং এত বেশি অতিথিপরায়ণ, যেটা বাংলাদেশের অন্য জায়গায় খুবই কমই আছে। চট্টগ্রামের মধ্যে এই সেই ফ্লাইওভার, আখতারুজ্জামান ফ্লাইওভার খুব সম্ভবত এটার নাম। অনেকদিন পরে এই ভোরের সকাল 6:20 বাজে আর এই আখতারুজ্জামান ফ্লাইওভারে উঠলাম। বেশ অসাধারণ লাগতেছে, কারণ এখানে ওঠার পরে মনে হয় যেন পুরো চট্টগ্রাম শহরটা দুচোখ ভরে দেখা যাচ্ছে। এত সুন্দর ভোরের সকালে চট্টগ্রামে ঢুকতে পেরে বেশ এক কথায় জোশ লাগতেছে। সামনে একটা চত্বর দেখতে পাচ্ছি, এই চত্বরের নাম যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, জাকারিয়া। মেঘাচ্ছন্ন আকাশ, হিমেল বাতাস, যাচ্ছি বান্দরবন কর্ণফুলী ব্রিজের ওপর দিয়ে। জোস। এই সাইকেল কি করে দেখো অবস্থাটা। হ্যাঁ, আমরা কেরানীর হাট চলে আসলাম, কেরানীর হাট কাঁচা বাজার। আমি যে রাস্তায় আছি সেটা হচ্ছে পটিয়া হয়ে লোহাগাড়ার রাস্তায়। আমি গত বছর যখন আসছিলাম তখন এই রাস্তাটা এতটা স্মুথ ছিল না, এই রাস্তাটা সংস্কারের কাজ চলতেছিল। আমি আমার বিয়ের 2 ঘন্টা আগেও জানি না যে হ্যাঁ বুঝালাম কি অবস্থা। বা জোস। মিয়ামের খিচুড়ির দাম এতটাই বাড়তে বাড়তে সেই 250 টাকার খিচুড়ি এখন হয়ে গেছে 330 টাকা। তো যাই হোক, গুগল ম্যাপ যেটা বলতেছে এখান থেকে লামার দূরত্ব অলমোস্ট প্রায় 260 কিলোমিটার। সো ইটস এ কমিউনিকেটর চেক। ওকে, শুনবেন। এখানে যে কিসের জ্যাম বুঝতে পারতেছি না, সামনে ডাকাত আছে কিনা তাও শিওর না, একটু ভয় লাগে আসলে। ডানে ঢোকাবো, ডানে যান। আরে মেয়ে বাইরে ডাকাত থাকতে পারে। আচ্ছা, বামে। হ্যাঁ, আমরা একটু ওই ঢাকা ইউনিভার্সিটিটা অ্যাভয়েড করতেছি ভাই, বুঝছেন? কারণ ওই ব্যাকট্যাক যদি চেক করে না একটা প্যারা হয়ে যাবে ভীষণ। অনেক দিন আসলে একসাথে ট্যুর হয় না, অনেক দিন লং জার্নি হয় না, তো সেই জায়গা থেকে খুবই ভালো লাগতেছে। কমিউনিকেটরে ফার্স্ট ডিভাইস হিসাবে আছি হলো আমি হাসিব পথচলা বাইকার, সেকেন্ড ডিভাইস আমাদের অনেস্ট বাইকার ফারহান ভাই, এবং থার্ড ডিভাইস হচ্ছে আমাদের সবার প্রিয় আমাদের রানা ভাই, এবং ফোর্থ ডিভাইস হচ্ছে আমাদের এলটিএম কামাল ভাই, লিজেন্ড বাইকার। ফিফথ ডিভাইস হচ্ছে মাসুম অ্যান্ড আরিয়ান। আসসালামু আলাইকুম অ্যান্ড হে এভরিওয়ান, দিস ইজ হাসিব অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পথচলা বাইকার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সময় এখন রাত 8টা। অলরেডি ভিডিও ইন্ট্রো এবং থাম্বনেইল দেখে হয়তো বুঝতে পারছেন কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে বান্দরবন। এই হচ্ছে বাইক, অলমোস্ট প্রায় 63,000 কিলোমিটার বাইকটা চালায় ফেলছি। অনেকদিন পরে ট্যুর, ফার্স্ট টাইম বান্দরবন। ফার্স্ট টাইম না, থানচি ফার্স্ট টাইম ভাই, ফার্স্ট টাইম বান্দরবন। হ্যাঁ, ফার্স্ট টাইম যাচ্ছি ভাই বান্দরবন। ফিলিংস কেমন? বেস্ট অফ লাক। ওকে, লেটস গো। তো চলেন বাইকটা আগে স্টার্ট করি, তারপরে বাকি কথা শেয়ার করি, কারণ অলরেডি লেট। বিসমিল্লাহির রহমানির রহিম। সরি, আমি সময় মনে হয় ভুল বলছিলাম। সময় এখন রাত 9টা বেজে গেছে অলমোস্ট। আমাদেরকে আসলে অনেকটা পথ পাড়ি দিতে হবে। ঢাকা থেকে বান্দরবন অলমোস্ট প্রায় 400 কিলোমিটারের মতো। আমরা যে সাইড থেকে যাচ্ছি মূলত বান্দরবনের মেন শহর দিয়ে আমরা ঢুকতেছি না, ঢাকা থেকে কুমিল্লা হয়ে চিটাগং বায়োজিৎ লিংক রোড হয়ে দেন একেবারে আমরা চলে যাব হচ্ছে আলীকদম হয়ে, অর্থাৎ চকরিয়া হয়ে আলীকদম দিয়ে আমরা ঢুকবো। আমাদের গন্তব্য হচ্ছে প্রথমত হচ্ছে মিরিঞ্জা ভ্যালি, যেটা বর্তমানে খুব হাইপ চলতেছে। কারণ আমি নিজেও কখনো মিরিঞ্জা ভ্যালিতে যাই নাই, ফর দ্য ফার্স্ট টাইম আমি যাচ্ছি হলো মিরিঞ্জা ভ্যালিতে। আমাদের জন্য অলরেডি আরও 2টা ট্যুরমেট আমাদের জন্য ওয়েট করতেছে। সেটা হচ্ছে আমাদের সবার প্রিয়
আমাদের শ্রদ্ধেয় রানা ভাই এবং কামাল ভাই। এই যে বিশিষ্ট ব্যবসায়ী, কি অবস্থা? কতদিন পরে দেখা হলো। সেই লাস্ট একটা নিঝুম দ্বীপ ট্যুর করছিলি, এরপরে আর কোনো খোঁজ খবর নাই। এই ডিসেম্বরে দাওয়াতে যাবে। তাই নাকি? বিয়ে শাদীর কেস আছে নাকি? শেষ তো, বিয়ে হয়ে গেছে? দাওয়াত টাওয়াত না দিয়ে বিয়ে করে ফেললি, জানলাম না। হবে আসলে হয়েছে তো, আমি নিজেই প্রিপেয়ার ছিলাম না। ওগরে আমি আমার বিয়ের 2 ঘন্টা আগেও জানি না যে হ্যাঁ, এবার কস কি? আগেটা বুঝালাম কি অবস্থা। বাহ, জোস জোস, নতুন লাইফ। তাহলে আমরা নিঝুম দ্বীপে যাচ্ছি ইনশাল্লাহ, না শীতে? ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে বেরোই, বাকিটা দেখা হবে ইনশাল্লাহ। দোয়া রাখিস। হ্যাঁ, মানে যদি রোদ না উঠে কক্সবাজার রোডে যাওয়ার দরকার নেই। এটিএন বাংলার সামনে আছি, আর এখান থেকে জার্নিটা স্টার্ট করে দিছি বান্দরবনের উদ্দেশ্যে। ঢাকা থেকে বান্দরবন অলমোস্ট প্রায় 400 কিলোমিটার। সো 400 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা যাচ্ছি বান্দরবন। আমরা টোটাল 5টা বাইক রওনা শুরু হয়েছিলাম আগ্রা থেকে। এখন রানা ভাই এবং কামাল ভাইকে পিক করলাম হচ্ছে এটিএন বাংলার সামনে থেকে। এখন বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছি আর কি। সো আমাদের প্ল্যানটা হচ্ছে টিএসসি হয়ে দেন হানিফ ফ্লাইওভারে আমরা উঠবো। অনেকটা পথ আমাদের পাড়ি দিতে হবে, 5টা বাইক একসঙ্গে আমাদের জার্নিটা করতে হবে আর কি। এই যে আমাদের রানা ভাই, এই বয়সেও যে রানা ভাই ট্যুর করে আমাদের সাথে, এটা আসলে স্বপ্নের মতো। অনেক দিন আসলে একসাথে ট্যুর হয় না, অনেক দিন লং জার্নি হয় না, তো সেই জায়গা থেকে খুবই ভালো লাগতেছে। অনেক ফিলিংস আসলে ভাগাভাগি করার একটা সময় হয়েছে। সো আজকে কমিউনিকেটর আসলে কানেক্ট করতেও খুব বেশি প্যারা আমাদের হয় নাই, একেবারে 1 মিনিটে কানেক্ট করে ফেলছি। আসলে প্রসেসটা জানা থাকলে না খুব বেশি প্যারা হয় না। ব্যাপার যেটা হয়েছে, আমাদের মাসুম ভাই ঢাকা শহরের মধ্যে হারিয়ে যে প্রথমবারের মতো রেকর্ড করে দিল আর কি। ঢাকা শহরের মধ্যে মাসুম ভাই যে হারিয়ে যাবে, এটা আমরা এখনো ভাবি নাই। তো লাস্টবারে যখন ঈদে বাড়ি যাচ্ছিলাম, তখন যেটা হয়েছিল, মাসুম ভাই হানিফ ফ্লাইওভার খুঁজতেছিল আর হানিফ ফ্লাইওভারে হারাই গেছিলো। এবার মাসুম ভাই বান্দরবন যাওয়ার আগে একেবারে রমনা পার্কের সামনে হারাই গেছে। যাই হোক, এটা ভালো লাগে, এগুলো খুবই ভালো লাগে। জোস মাসুম ভাই, জোস জোস জোস। সময় যখন রাত 10:20, দুরন্ত গতিতে আমরা এগিয়ে যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। প্রায় 1 বছর পরে বান্দরবন জার্নি করতেছি। অনেক দিন পরে হানিফ ফ্লাইওভারে উঠছি বলা যায়, কারণ অনেক দিন আসলে দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে কোনো ট্যুর এখন পর্যন্ত সম্পন্ন করি নাই। তবে এই হানিফ ফ্লাইওভারে আসলে এই ট্যুরের যে ফিলটা, সেটা কাজ করে, যে মনে হয় যে না আসলে ট্যুরে যাচ্ছি। সো ফাইনালি চলে আসলাম হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে। আমাদের টোটাল 5টা বাইক, এবং 5টা বাইকের টোল হচ্ছে 10 টাকা করে, 50 টাকা। এবং কিছুদিন আগে যখন ছাত্র আন্দোলন হয়েছিল, তখন এই হানিফ ফ্লাইওভারের পুরো টোল প্লাজাটা একদম ভেঙে তছনছ করে ফেলছিল। এখন দেখেন টোল প্লাজাটা কিন্তু এখনও পর্যন্ত পোড়ানোর একটা ভাব, কোনো কাজ টাজ কিচ্ছু নাই। ভাই আমাদের 5টা বাইক সিরিয়ালে, এই যে নেন। সময় যখন রাত 10:39, এই মুহূর্তে চলে আসলাম আমরা সবাই কাশপুর ব্রিজের উপরে। সামনে একেবারে মেঘনা ব্রিজে আমাদের একটা ব্রেক হবে, দেন একবারে কুমিল্লাতে মিয়ামিতে আমরা রাতের ডিনারটা সম্পূর্ণ করব হচ্ছে মিয়ামিতে। সময় যখন রাত 10:50, চলে আসলাম মেঘনা ব্রিজে। অনেক দিন পরে আসছি মেঘনা ব্রিজে। বাইকের এভারেজ স্পিড হচ্ছে 70 থেকে 75, খুবই ভালো লাগতেছে। এক কথায় অসাধারণ একটা ওয়েদার, খুব ঠান্ডা একটা বাতাস। আমি আসলে রাইডিং জ্যাকেট পরি নাই, আমি যেটা করছি গরম লাগবে এজন্য উইন্ড ব্রেকার পরছি, বাট সেফটি নিয়ে বাইক রাইড করতেছি আর কি। নির্মল একটা বাতাস, এটা ফেস করতেছি কতদিন পর, মনে হচ্ছে অনেক দিন পরে একটা হাইওয়ে রাইড করতেছি। এই নির্মল বাতাসটা অনেক দিন ধরে মিস করতেছিলাম। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য বা গন্তব্য রাইট নাও, আমাদের উদ্দেশ্য হচ্ছে মিয়ামি। সো এখান থেকে গুগল ম্যাপ যেটা বলতেছে, আমাদের মিয়ামি হচ্ছে 54 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। ব্রেক দিব, একটা চার দোকান ছিল, একটা ব্রেক দেই না ভাই, একটা ব্রেক দে, ব্রেক দে। ছোট্ট একটা চায়ের ব্রেক দিয়ে দিলাম। আর এর আগে অনেকবার এই মর্নিং সান হাইওয়ে রেস্তোরাঁ, এই রেস্টুরেন্টের সামনে আমি ব্রেক দিছি। তো ভাবলাম যে ঐতিহ্যটা একটু ধরে রাখি, এখানে একটা ব্রেক দিয়ে দিই। সো বাইকটা একটু পার্ক করে ফেলি। কতদিন পরে ট্যুর হচ্ছে, কেমন লাগতেছে? অনেকদিন পর। জোস, আলহামদুলিল্লাহ ভালোই লাগে। ওরা তো চিনতে পারতেছি না। তুষার, তুষার আমার। তুষার মর্নিং সান হাইওয়ে রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলে ছোট্ট একটা চায়ের ব্রেকের পরে আমরা আবারও জার্নি স্টার্ট করতেছি।
মিয়ামির উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইকটা আজকে খুবই ভালো পারফরমেন্স করতেছে আর কি। সময় যখন রাত 11:33, এই মুহূর্তে আমরা চলে আসছি দাউদকান্দি ব্রিজ। এক সময় এই দাউদকান্দি ব্রিজে আমি এই মুহূর্তে যেখানে রাইড করতেছি, আমার সামনে আছে রানা ভাই, পিছনে আরও 3টা বাইক। এখানে প্রায় সময় ডাকাতি হতো, আর এখন তো সারা বাংলাদেশ আসলে ডাকাতের আতঙ্কে আছে। তারপরেও আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছি, কারণ অলরেডি কিন্তু দেশ মোটামুটি একটা স্বাভাবিক হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমরা একটা ট্যুরে বেরোইছি এবং বান্দরবনে যাচ্ছি। তো দাউদকান্দি ব্রিজে আছি, অসাধারণ লাগতেছে বাইক চালায়, কারণ খুব ঠান্ডা একটা বাতাস। আবার দ্বিতীয়ত হচ্ছে মোটামুটি আজকে বৃহস্পতিবার রাত 11:30 বাজে, এখন গাড়ির চাপ মোটামুটি কম। এই যে লরিগুলা প্লাস কাভার্ড ভ্যানগুলা, কাভার্ড গাড়িগুলা বড় বড়, এগুলা মানে প্রচুর চাপ দেয়। সো হাইওয়েতে যখন রাইড করবেন তখন অবশ্যই কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। আপনি যখন লেন চেঞ্জ করবেন, রানাভাই যেটা করলো আর কি, সুন্দর মতো সিগন্যাল লাইট দিয়ে দিল। তো এই সিগন্যাল লাইটগুলো অবশ্যই ব্যবহার করতে হবে, এটার বেশ কিছু উপকারিতা আছে আর কি। এখন এখান থেকে গুগল ম্যাপ যেটা বলতেছে এখনও 41 কিলোমিটার, সময় লাগবে 42 মিনিট, এবং সেটা হচ্ছে মিয়ামি। তো আমরা এখনও রাতের ডিনারটা সম্পূর্ণ করি নাই। নর্মালি আমরা ঢাকা ইউনিভার্সিটি টিএসসি থেকে যখন বান্দরবন বা সাজেক যাই তখন রাত 12টার পরে বের হই। তো এবার এই ফর দ্য ফার্স্ট টাইম আমরা একটু আগে আগে বের হয়েছি, শুধুমাত্র একটু রিল্যাক্সে রাইড করার জন্য। বেশি প্যারা নিব না, একদম রিল্যাক্স রাইড করব। তো এই জন্যই হচ্ছে মূলত একটু আগে আগে বের হয়েছি। এই কখন কি হয় বলা যায় না। এই যে এখান থেকে আমরা কতবার এই যে কুয়াশার মধ্যে, মনে আছে কাহিনী? আরে কি করে এরা, কোথায় ডাকাত আছে বলা যায়? চালান চালান, কোনো রিস্ক নেওয়া যাবে না, খালি টপ স্পিডিং হবে আজকে। যাক, লোকালের মধ্যে ঢুকে গেছি, আল্লাহ বাঁচাইছে। এই যে পুলিশ আছে, তো পুলিশ আছে। আমরা ফার্স্টে ভাবছিলাম যে এখানে তো আসলে এত জ্যাম থাকে না। অবশ্য দাউদকান্দির এখানে জ্যাম থাকে, কিন্তু জ্যাম থাকাটাও আসলে নিরাপদ না, কারণ এখন সারা বাংলাদেশের ডাকাতের ভয় চলতেছে, ডাকাতের একটা বিশাল হাইপ চলতেছে। তো কিছুদিন আগেও আমরা ডাকাত খুঁজছি এলাকার মধ্যে, কিন্তু এই মুহূর্তে এরকম আউটসাইড একটা এলাকায় এসে ডাকাত একদম চাচ্ছি না, যেন আশেপাশে না আসে, সেই প্রার্থনা। আর রাইডটাও যেন সেফ হয়। তো যাই হোক, সময় এখন 11:40, এখনও এখান থেকে প্রায় 36 কিলোমিটার হচ্ছে আমাদের মিয়ামি। অবশ্যই হাইওয়েতে রাইড করবেন যখন, তখন এই সব ডাকাত থাকবে। তো গ্রুপ রাইডের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলবেন, সবাই একসাথে রাইড করবেন। পারলে একটা ভালো ফগলাইট ইউজ করবেন, এবং যাতে ফগলাইটের প্রচুর আলো থাকে। সামনে যদি কোনো কিছু অবস্ট্রাগল বা মানুষ বা কোনো বাধা থাকে, তাহলে যাতে আলোতেই সে একেবারে সাইডে চলে যায়, এরকম একটা ব্যাপার থাকবে। তাহলে হয়তো অনেকটা সেফ আপনি রাইড করতে পারবেন। আবার অনেক সময় বাস দিয়ে বাড়ি মারে, সো এই ব্যাপারগুলো থাকে হাইওয়েতে রাইড করতে হলে। যেমন আমরা আজকে আল্লাহর মতে তেমন কিছু পাই নাই, তবে চাই না যে আসুক, বাট আপনাদেরকে সচেতন করার জন্যই বলতেছি আর কি, যে হাইওয়েতে রাইড করলে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। সামনে অ্যাম্বুলেন্স আছে, এরা আরও পিছিয়ে পড়ে গেছে মনে হয়। সময় যখন রাত 12:10, আমরা মিয়ামির একদম কাছাকাছি চলে আসছি। এখান থেকে গুগল ম্যাপ যেটা বলতেছে সেটা হচ্ছে মিয়ামির দূরত্ব 2.6 কিলোমিটার, সময় লাগবে মাত্র 3 মিনিট। অর্থাৎ আমাদের বাইকের যে এভারেজ স্পিড আছে, সেই স্পিড অনুযায়ী আমরা যদি রাইড করতে থাকি তাহলে 3 মিনিটের মতো সময় লাগবে। সো আমরা যেহেতু এখনও রাতের ডিনারটা সম্পূর্ণ করি নাই, সো মিয়ামিতে আমরা একটা খিচুড়ি খাবো, কারণ অনেক দিন হয়ে গেছে যে মিয়ামি সেই বিফ খিচুড়ি যেটা বিখ্যাত, যদিও একটু দাম বাড়ায় দিছে। তো অবশ্যই একটা খিচুড়ি খেতে হবে। আর রাইডিংয়ের ক্ষেত্রে সবসময় খাওয়া দাওয়াটা, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব সম্ভবত অ্যাক্সিডেন্ট হয়েছে, বেশ বড়সড় অ্যাক্সিডেন্ট। কিছু ছেলেপেলে দেখলাম ইন্ডিকেশন দিতেছে। ফাইনালি চলে আসলাম মিয়ামি লিজার রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। অনেকদিন পরে আসলাম আসলে মিয়ামিতে, অনেক বাইকারও আছে দেখতে পাচ্ছি। সাকসেসফুল জার্নি। ওকে, আমরা সবাই চলে আসছি সেফলি। আচ্ছা, বাইকটা স্টার্ট বন্ধ করি, তারপর একটু রিল্যাক্স হই, দেন আবার ব্লগটা স্টার্ট করতেছি। ছোট ভাই, কেমন লাগতেছে? ফার্স্ট টাইম আমাদের সাথে জয়েন করছো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আর
রাতের ট্যুর অবশ্যই একটা এক্সাইটেডমেন্ট কাজ করছে। তাই না? তোমার তো দেখি তুমি তো পুরো ফেস প্লাস চুল সব কিছু কামাল ভাই একেবারে সেম টু সেম। আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি যে এটা লিজেন্ড বাইকার কামাল ভাই নাকি। আপনি কি ডাবল নাকি ভাই? ডাবল নাকি? রাতের ডিনার সম্পূর্ণ করে মিয়ামি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি লামার উদ্দেশ্যে। এই যে আমাদের সবগুলো বাইক এখন মোটামুটি রেডি হয়ে গেছে। এ পাশে আমাদের R15 ভার্সন 4, জিক্সার এসএফ FI ABS, পালসার N250 এবং এই পাশে হচ্ছে FZ ভার্সন 1। এই হচ্ছে ব্যাপার। চলেন রাইডটা স্টার্ট করি। সময় যখন রাত 1:40, দুরন্ত গতিতে আমরা এগিয়ে যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। কুমিল্লার পরে হাইওয়েতে রাইড করতেছি। আর এখন এই মুহূর্তে যে জায়গাটায় আছি, সারা বাংলাদেশে যেরকম ডাকাতের ভয় আছে, এই জায়গাটায় আমি যেখানে এখন রাইড করতেছি এই জায়গাটা পুরোটাই ডাকাতের এরিয়া। আগে এক সময় এই জায়গাটাতে প্রচুর ডাকাতি হতো, এই ফেনীর আগে একেবারে। সো বাইকার যারা আছেন তারা অবশ্যই সাবধান থাকবেন। এই জায়গায় আসার পরে সাবধানতা অবলম্বন করবেন। কারণ হচ্ছে সারা বাংলাদেশে যেমন এখন ডাকাতের হাইপ চলতেছে, হাইওয়েতে ঠিক এই জায়গাটাই ডাকাতের একটা বিশাল ভয় আছে। সো খুব সাবধানতার সাথে বাইক রাইড করতে হয়। আমরা টোটাল 5টা বাইক একই সাথে একই লেনে ধারাবাহিকভাবে আমরা রাইড করতেছি। আমরা একদম ডিস্টেন্স তৈরি করতেছি না, চেষ্টা করতেছি যে একসাথে সবাই মিলে রাইড করার জন্য। কারণ একসাথে এতগুলো বাইক থাকলে যেমন রাইডিংটাও ভালো হয়, প্লাস একটা কনফিডেন্স থাকে এবং ডাকাত বা এই ধরনের ভয়গুলো একটু কম থাকে। এইখানে যদি কোনো কারণে জ্যাম লেগে থাকে বা এরকম কোনো ইস্যু দেখেন, তাহলে অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে রাস্তার মাঝখানের দিকে থাকবেন বা ডানে বা এক পাশে চেপে থাকবেন। ব্যাপার যেটা হয়েছিল, একটা ছোট্ট চায়ের ব্রেক নিয়েছিলাম। ইন দ্য মেন টাইম আমার বাইক হঠাৎ করেই স্টার্টটা ছেড়ে দেয়। আর স্টার্ট ছেড়ে দেওয়ার পরে এমন একটা অবস্থা, জিক্সারের যে সমস্যাটা রেগুলার হয় প্রতিটা ট্যুরে, সেটা হচ্ছে কার্বোরেটরের মধ্যে ফুয়েল এবং ময়লা ফুয়েল আসার কারণে এবং কার্বোরেটর জমে ময়লা জমার কারণে কার্বোরেটরটা আসলে পুরোটাই একেবারে জাম হয়ে যায় এবং ইঞ্জিনে তেল পায় না। সো আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে হাইওয়ে ট্যুর করলে কার্বোরেটর ক্লিন রাখতে হবে। এবং সেকেন্ডলি হচ্ছে গ্যাসের পাইপ এবং হাওয়ার পাইপ যেটা আছে এটা নিয়মিত একটু ওয়াশ করতে হবে, প্লাস ফু দিয়ে ময়লা বের করতে হবে। এর মধ্যে টুকটাক লং ট্যুর হয়েছে মোটামুটি, তারপরেও কোনো সমস্যা হয় নাই বলে আমি কার্বোরেটরে ওইভাবে হাত দিই নাই। কারণ যতবারই কার্বোরেটরে আমার হাত দেওয়া হয় ততবারই একটা না একটা আকাম মিস্ত্রিরা করে ফেলে। তখন দেখা যায় যে বাইকের সাউন্ড খারাপ আসে, ফুয়েল মাইলেজ পায় না ঠিক মতো। বাট যেহেতু এই সমস্যাগুলো আমি ফেস করি নাই, মাইলেজ বা RPM ফল্ট করা বা গাড়ি ধাক্কানো, এই সমস্যাগুলো হয় নাই বলে আমি কার্বোরেটরে হাত দিই নাই। তো আজকে হঠাৎ এই সমস্যাটা ফেস করলাম এই বান্দরবন যাওয়ার পথে। এখন প্রায় ভোর 4টা বাজে, উইদিন 20 মিনিটসের মধ্যে আমাদের দ্য অনেস্ট বাইকার ফারহান ভাই একেবারে কার্বোরেটর ক্লিন করে ফেললো। হ্যাঁ, তো এই কাজে সে অনেক বেশি দক্ষ, আমি এটা খুব ভালো জানি। কারণ হচ্ছে সে প্রায় সময় তার বাইকের প্রতি মাসে একবার হলেও তার কার্বোরেটর খুলে সে ওয়াশ করে ফেলে। আর এই ওয়াশ করার বেশ কিছু সুবিধা, যেটা এখন আমি বাইকের পারফরমেন্স পাচ্ছি। আমার বাইকটা পুরো স্মুথ হয়ে গেছে, মনে হচ্ছে যেন 500 সিসির বাইক চালাচ্ছি। যাই হোক, কেউ হাসবেন না, জিক্সার 155 সিসি তো কী হয়েছে, পারফরমেন্স ইজ টু মাচ বেটার। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড জার্নিটা আবারও শুরু করলাম। হয়তো এই জার্নিটা আরও আমাদের লেন্দি হয়ে যেত যদি বাইকটা আসলে ঠিক করতে না পারতাম। তো সেই জায়গা থেকে আমি স্পেশালি থ্যাঙ্কস জানাই ফারহান ভাইকে গাড়িটা ওকে করে দেওয়ার জন্য। টিমমেটদের সবাইকে সংকেত দিয়ে দিচ্ছি যাতে সবাই বামে যায়, না হলে আবার একটা ভেজাল লেগে যাবে। সবাই ঢুকছে কিনা একটু ক্লিয়ারলি দেখতে হবে। ইয়েস, 5টা বাইক ঢুকে গেছে। আর ফাইনালি বায়েজিদ লিংক রোডের সেই ব্রিজের উপরে ঢুকে গেলাম। ভোর 5:40 বায়েজিদ লিংক রোড। চট্টগ্রামের মানুষজন এত বেশি মিশুক এবং এত বেশি অতিথিপরায়ণ, যেটা বাংলাদেশের অন্য জায়গায় খুবই কমই আছে। এত সুন্দর ভোরের সকালে চট্টগ্রামে ঢুকতে পেরে বেশ এক কথায় জোশ লাগতেছে। চট্টগ্রামের মধ্যে এই সেই ফ্লাইওভার, আখতারুজ্জামান ফ্লাইওভার খুব সম্ভবত এটার নাম। অনেক দিন পরে এই ভোরের সকালে, সকাল 6:20 বাজে, আর এই আখতারুজ্জামান ফ্লাইওভারে উঠলাম। বেশ অসাধারণ লাগতেছে, কারণ এখানে ওঠার পরে মনে হয় যেন পুরো চট্টগ্রাম শহরটা দুচোখ ভরে দেখা যাচ্ছে। সামনে একটা চত্বর দেখতে পাচ্ছি। এই চত্বরের নাম যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, জাকারিয়া কি যেন একটা,
জাকারিয়া চৌধুরী চত্বর। ওকে, মেঘাচ্ছন্ন আকাশ, হিমেল বাতাস, যাচ্ছি বান্দরবন কর্ণফুলী ব্রিজের ওপর দিয়ে। জোস। আমি যতদূর জানি সেটা হচ্ছে এই কর্ণফুলী ব্রিজের কোনো টোল নেই। লাস্ট গত বছর যখন আসছিলাম তখনও এখানে কোনো টোল লাগে নাই। এখন কি অবস্থা জানি না যে টোল আছে কি না। বাইকের জন্য এখানে কোনো টোল নাই। আমি যে রাস্তায় আছি সেটা হচ্ছে পটিয়া হয়ে লোহাগাড়ার রাস্তায়। আমি লাস্ট গত বছর যখন আসছিলাম তখন এই রাস্তাটা এতটা স্মুথ ছিল না, এই রাস্তাটা সংস্কারের কাজ চলতেছিল। এখন রাস্তাটা এতটাই ফ্রেশ হয়ে গেছে, বেশ ভালোই লাগতেছে এখানে রাইড করে, কারণ রাস্তার কন্ডিশন আগে এত খারাপ ছিল। ফাইনালি রাস্তাটা ভালো হয়ে গেছে, এর জন্য বেশ ভালো লাগতেছে। আর এই রাস্তাটা এতটা পাতলা রাস্তা যে এটা খুব রিস্কি। বাংলাদেশের মধ্যে ঢাকা, চিটাগং, কক্সবাজারের মধ্যে যদি সবচাইতে যদি রিস্কি কোনো রোড থেকে থাকে তাহলে সেটা হচ্ছে এই পটিয়া হয়ে লোহাগাড়া হয়ে কক্সবাজারের রাস্তা, যেটা খুব ভয়ানক এবং ডেঞ্জারাস। এখানে এত বেশি পরিমাণে অ্যাক্সিডেন্টের ভয় আছে বলার মতো না, কারণ রাস্তা অনেক বেশি পরিমাণে পাতলা। কক্সবাজার এত জনপ্রিয় একটা ট্যুরিস্ট স্পট, বাংলাদেশের একটা প্রথম সারির ট্যুরিস্ট স্পট, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র বন্দর। হ্যাঁ, তো সেই জায়গা থেকে কক্সবাজারের এই রাস্তা আরও বেশি চড়া হওয়া উচিত আমার কাছে মনে হয়। যেটা আমি আগে জব করতাম মেকানিক্যাল, ইন্ডাস্ট্রি মেকানিক্যাল, এখন ব্যবসায় আছি, আপনার কাজু বাদামের ব্যবসা নিয়ে আছি। আচ্ছা আচ্ছা। সো আমরা বান্দরবনে যাচ্ছিলাম, বান্দরবনে যেতে যেতে মাসুম ভাই যেটা বললো যে পা হাত পা নাকি ব্যথা হয়ে গেছে, তো ছোট্ট একটা ব্রেক দিলাম। ইন দ্য মেন টাইম বাইকের চেনে লুপ করলাম। সো এত বড় একটা কক্সবাজারের রাস্তা, এটা রাস্তাটা আরও প্রশস্ত হওয়া উচিত। তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সকালের ব্রেকফাস্ট করার জন্য আমরা একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম, সেটা হচ্ছে আল আকসা কিচেন। এখানে সকালের ব্রেকফাস্টটা আমরা সম্পূর্ণ করব, কারণ প্রচণ্ড ক্ষুধা লাগছে। এখন খাওয়া দাওয়া করতে হবে আমাদেরকে, শুধু ট্যুর করলে হবে না, এনার্জিও, প্রচুর এনার্জি দরকার আমাদের।